This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, শুরু করছি রবিবাসরীয় জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আজকে যে বিষয়টার দিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে যে জানুয়ারি মাস পড়তেই বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বেশ কিছু মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। এমন কিছু কিছু চরিত্র নাম পাওয়া যাচ্ছে যারা ক্রমশ সারফেস হচ্ছেন নানাভাবে। ব্যাপারটা ঠিক কি, মাঝে মধ্যেই গরম গরম বাণী শোনা যাচ্ছে যাদের, হিজবুত তাহরির নামটা বিভিন্ন সময় উঠে আসছে। বাংলাদেশের রাজনীতিতে জামাত যে পর্ব, এই উপমহাদেশের রাজনীতিতে জামাত দীর্ঘদিনের তার রাজনৈতিক অস্তিত্ব থাকলেও তাকে অনেকটা রূপান্তর হয়েছে। তার রাজনৈতিক অস্তিত্ব সে জাহির করতে চাইলেও তার রাজনৈতিক অস্তিত্ব বাধাপ্রাপ্ত হচ্ছে বিভিন্ন সময়। যারা রাজনৈতিক ফোর্স, অর্থাৎ বাংলাদেশে যে গণতন্ত্রের যে চর্চা, সেই চর্চার ক্ষেত্রে অনেকগুলো বাধা রয়েছে। সে বাধাগুলোর মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে ইসলামিক বিভিন্ন র্যাডিক্যাল দল যারা রয়েছে তারা ঠিক সেইভাবে চায় না। বিশেষ করে নারীদের যোগদানের ক্ষেত্রে অনেকগুলো কিন্তু লক্ষণীয় বিষয় দেখা যাচ্ছে। যে জুলাই আগস্ট মাসে যে সক্রিয়তা মহিলাদের ছিল, তারা যেভাবে এগিয়ে এসেছিল আন্দোলনে, আন্দোলনকারীদের জলের প্যাকেট পৌঁছে দিচ্ছিল, নানা রকমভাবে তারা সহযোগিতা করেছে তাদের। হ্যাঁ, এই কিন্তু সে পরিবর্তন হয়েছে। এই যে এখন আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেই ভিডিওর সত্যতা যাচাই না করলেও এই ভিডিওগুলো বিভিন্ন আমাদের যারা অনেক সময় স্ট্রিমিং দেখছেন, যারা অনেক শুভানুধ্যায়ী রয়েছেন, বিভিন্ন মানুষ তারা পাঠাচ্ছেন। অস্ত্র হাতে মিছিল, ছাত্রদলের প্রতিষ্ঠা দিবসের দিন এই রকম একটা মিছিল এরকম দেখা গেছে। অস্ত্র, তারপর হচ্ছে হুমকি, বিভিন্নভাবে হচ্ছে যেখানে সেনাবাহিনী ঠিক তার পৌঁছতে পারছে না বা পুলিশের নিষ্ক্রিয়তাকে সঙ্গী করেই কোথাও একটা যেন একটা সুবর্ণ সুযোগ এসে গেছে। কখনো ছাত্র দল, কখনো হচ্ছে অন্যান্য বেশ কিছু সংগঠন রয়েছে, মূলত ছাত্রদল বা জামাতের যে ছাত্র শিবির, তাদের মধ্যে একটা সক্রিয়তা রয়েছে। কিন্তু এইগুলো তো একটা দিক, কিন্তু এই দিকের মধ্যে যেটা জানুয়ারি মাস থেকে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেনাবাহিনী। কোথাও একটা জায়গায় সেনাবাহিনী, যেমন হচ্ছে এই আজকেই আপনাদেরকে দেখাবো, হয়তো এটা বহুল প্রচলিত হয়নি, বাংলাদেশে খোঁজ মিলেছে মোস্ট ওয়ান্টেড একজন আর্মি অফিসার জিয়াউল হক, যিনি হচ্ছে একজন বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক। হাসিনা সরকারের খাতায় যিনি ছিলেন মোস্ট ওয়ান্টেড জঙ্গি, কখনো আনসার জেএমবি, কখনো আইএস বা আল কায়দার সদস্য হিসাবে দেখানো হয়েছে তাকে। জিয়াউলকে ধরতে 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল সরকার। 7 জন ব্লগার হত্যা মামলায় অভিযুক্ত জিয়াউল, যার মধ্যে 3টি মামলায় ফাঁসির সাজা ঘোষণা হয়েছিল। কিন্তু 2011 সালে হঠাৎ চাকরি থেকে তিনি ছেড়ে দিয়ে বেপাত্তা হয়ে যান। জিয়াউলকে তারপরে ধরতেই পারেনি আওয়ামী লীগ সরকারের পুলিশ। 29 ডিসেম্বর 2024 আইন মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন জিয়াউল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন মোস্ট ওয়ান্টেডের তালিকা থেকে তার নাম বাদ দিতে। জিয়াউলের ফোন পেয়ে আবেদন করেছেন তার আইনজীবী এম সরওয়ার হোসেন জানান 2011 থেকে ভিন দেশে রয়েছেন জিয়াউল, কিন্তু সেটা কোন দেশ সেই সম্পর্কে কিন্তু তার আইনজীবী কোনো রকম সূত্র দেননি। তার কারণ তাকে তিনি বলেছেন মেসেঞ্জারে কল করেছিলেন। ভিন দেশ থেকে জিয়াউল ফোন জানান যে তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে বিভিন্নভাবে। তার বিখ্যাত কথা তিনি বলেছেন, পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। এটা তিনি বলেছেন, অর্থাৎ কোথাও একটা জায়গায় হাসিনা সরকারের দিকে তার ইঙ্গিত।
তাকে বলা যায় হাসিনা সরকার ডালকুত্তার মতো খুঁজেছিল, কিন্তু তার কিছুই তার টিকি মেলেনি। এই ধরনের একজন অফিসার হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন, বেপাত্তা হয়ে গেলেন, ভিন দেশে থাকলেন, আবার ঠিক প্রয়োজনীয় মুহূর্তে তিনি সারফেস হলেন। এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? এগুলো কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ। এই ইঙ্গিতগুলো হয়তো চট করে এমনিতে বোঝা যাবে না, সোজা মনে কাদা নেই বলে ছেড়ে দিলেও হবে না, তার কারণ এখানেই কিন্তু একটা গভীর রহস্য লুকিয়ে আছে। এমনিতেই বলেছিলাম আগে থেকে জানুয়ারি মাসে অনেকগুলো ঘটনা ঘটতে থাকবে পর পর। এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে যে সম্ভাবনার কথা এই মুহূর্তে বড় করে আসছে, সেটি এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর বা ব্রেকিং নিউজ বলতে পারেন। একটু আপনাদের কাছে এটা তুলে ধরব। বাংলাদেশে কি ফের সেনা অভ্যুত্থান? বাংলাদেশে কি ফের সেনা অভ্যুত্থান? সামরিক শাসনের পথে কি এগোচ্ছে প্রতিবেশী রাষ্ট্র? সেনা প্রদানের তৎপরতা নিয়ে চর্চা এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। বাংলাদেশে কি ফের সেনা অভ্যুত্থান? এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার সাথে যে আনুষঙ্গিক যে বিষয় রাজনৈতিক এবং বিভিন্ন জায়গায় কি পরিস্থিতিটা চলছে, জানুয়ারি মাস খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই রাজনীতির ক্ষেত্রে। এ বিষয়ে আমরা চর্চা করব, এবং আজকে আপনারা অবশ্যই ফোনে অংশগ্রহণ করবেন। তবে একটা নির্দিষ্ট টাইমের পর আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা টেলিফোন মারফত জানাতে পারেন। যারা লাইভ স্ট্রিমিং দেখছেন তারা টেলিফোনের মাধ্যমে সংযোগ করতে না পারলে ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই আপনারা আপনাদের মতামত পাঠান, সুচিন্তিত মতামত পাঠান আমাদের পিসিআর প্রোগ্রাম কন্ট্রোল রুম থেকে। সেটা আপনাদের বক্তব্য অবশ্যই বাকি দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হবে। সুতরাং আপনারা নেমে পড়ুন এবং দেখতে থাকুন আজকের পর্ব। রয়েছেন আর কে শ্রীবাস্তব, প্রতিরক্ষা ভাষ্যকার, তাকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন ফিরোজ হোসেন, যিনি বঙ্গ সংস্কৃতি মঞ্চের সাধারণ সম্পাদক। ফিরোজ হোসেন, আপনাকেও আমি স্বাগত জানাচ্ছি। প্রথমে মিস্টার আর কে শ্রীবাস্তব কাছ থেকে জানতে চাইব, এই যে জিয়াউল, এই জিয়াউল হঠাৎ 2011 সালে নিখোঁজ হয়ে গেল। তার আগের একটা ফেজ গেছে বাংলাদেশে, জেএমবি, বাংলা ভাই 1997 বা এই সময়টা থেকে ব্লাস্ট, নানা রকম বিস্ফোরণ, তারপর লুৎফুজ্জামান বাবরের সেই কাণ্ড কারখানা, যিনি ছাড়া পেলেন বিএনপির। এই যে একটা সবসময় আর্মি বা বিভিন্ন ক্ষেত্রে এই যে পর্যায়গুলো, এটা হাসিনা সরকার জিয়াউলকে নানাভাবে চেষ্টা করেছিল ধরে বেঁধে নিয়ে আসতে, কিন্তু ব্যর্থ হয়েছে। সেই জিয়াউল এর আমরা পেলাম একটি টেলিভিশন চ্যানেল 24-এর সৌজন্যে তার বক্তব্য শুনতে পেলাম। এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? তাহলে কি একটা কোনো কি সামরিক অভ্যুত্থানের ছক চলছে বলবো? বাহ, আপনি তো প্রেডিক্ট করে দিলেন, কত সুন্দরভাবে আপনি বললেন। এই মেজর জিয়াউলের কথাটা আপনি তুলে আপনি এটা বলে দিচ্ছেন কি হতে চলেছে বাংলাদেশের আর্মির মধ্যে। আর এই জিয়াউল নিয়ে আপনি দেখুন একটা কি প্রবলেম বলুন তো। একদিকে জিয়াউল হক পাকিস্তান, জিয়াউল রহমান বাংলাদেশ, আবার মেজর জিয়াউল আবার নিয়ে এসছেন। মনে আছে কিছুদিন আগে উনি বলে, বাংলাদেশের লোক বলেছিল যে প্রথম বাংলাদেশের যেটা মুক্তির যে ঘোষণা যেটি করেছেন উনি জেনারেল জিয়াউর রহমান, কর্নেল জিয়াউর রহমান ছিলেন ও সময়। এখন একটা নতুন নাম বেরোলো, আপনি দিলেন। অদ্ভুত, বহুত সুন্দর কথা বললেন আপনি। দেখুন 31 তারিখের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। ওদের ইন্টারিম গভর্নমেন্ট যেটা ছিল ওরা ভেঙে পড়েছে তিনটে ভাগে। উপরে দেখে ইউনূস, উনি ইনক্যাপাসিটেড, আইসোলেটেড। বিএনপি মাঝখানে ছিল, বেরিয়ে গেছে। আর এই যে ছেলেদের যারা ছিলেন, যারা বলি আমরা আমি কে তুমি কে, রাজাকারের যারা দল ছিল ওরা ভেবেছিল আমরা উঠে একটা কনস্টিটিউশনকে শেষ করে দেবো, আর আমরা করে ওটা করতে পারিনি। কিন্তু 31 তারিখে এই মুখোশ, আমরা বলছি দ্য মাস্ক বিহাইন্ড দ্য ভিল, মাস্ক বিহাইন্ড দ্য ভিল, তার মানে আপনার উপরে একটা ভিল আছে, একটা চাদর আছে, তার পেছনে আপনি মাস্ক নিয়ে বসেছিলেন। জেনারেল ইয়াকুরুজ্জামান, আপনি এক্সপোজ হলেন 31 ডিসেম্বরে, আপনাকে প্রেস কনফারেন্স করতে হলো, আর আপনাকে অনেকগুলো ইস্যুতে বলতে হলো যেটা আপনি আলোচনা করেছেন। জেনারেল ইয়াকুরুজ্জামান নিয়ে অনেকগুলো কথা উঠছে বাংলাদেশে। ওয়ান, হি ইজ নট ফিজিক্যালি ফিট, হি ইজ নট ফিজিক্যালি টু বি প্রমোটেড বিয়ন্ড দ্য ব্রিগেডিয়ার। আমরা ওর সাথে কথাতে যাব না কেন, যে অনেক লোক বলছেন কি হি ওয়াজ প্লান্টেড বাই এ ডিপ স্টেট। উনি যে মুহূর্তে জুন মাসে নিয়েছেন, সিচুয়েশন হ্যাজ বিন বিল্ড আপ, অর্কেস্ট্রেটেড ইন বাংলাদেশ। শেখ হাসিনা বাজেদকে উড়িয়ে দিলেন। কিন্তু কারা এখন আপনাকে এই মেজর জিয়াউর রহমান, জিয়াউল হক
জিয়া যাকে বলি, যার মাথার উপরে এতগুলো ইনাম ছিল, এখান থেকে আমরা বুঝতে পারছি কেউ হলোটা কি। আর 2 তারিখে উনি ওয়াকুরুজ্জামান নিজের বেগমকে নিয়ে ওখানে খালেদা জিয়ার বাড়িতে গেলেন। কি কথা হলো ওটা আমি বাদ দিচ্ছি, ওটা আমি বলছি না, কেন যে আজকের টপিক আছে বাংলাদেশ আর্মিতে কি হতে চলেছে। বাংলাদেশ কি আলোচনা হয়েছিল, একটা অন্তত ক্লু। দেখুন, জিয়াউর রহমান যদি বিএনপি আমাদের জেনারেল ওয়াকুরুজ্জামান যখন বিএনপি কাছে গেছেন, উনি একটা পলিটিক্যাল অ্যালায়েন্স বানাতে চাইছেন, যার মধ্যে বিএনপি আর ওনাকে নিয়ে একটা নতুন একটা সংগঠন হবে, যার মধ্যে জামাত ইসলামও হবে। ওকে, তার মানে- জামাতকে ছাড়া মানে কিন্তু বিএনপি কিন্তু জামাতকে একটু মানে এই মুহূর্তে সন্দেহ চোখে দেখছে, মানে ঠিক সুরে বাজছে না, দুজনে যুগলবন্দি। অ্যাবসলিউটলি। যখন হাসান আরিফকে যখন গুপ্ত হত্যা করা হলো, হাসান আরিফ করছিলেন কি, উনি একটা ব্রিজ বানাচ্ছিলেন, বিকজ উইথাউট বিএনপি আর আওয়ামী লীগ আপনি কোনো সরকার ওখানে গড়তে সম্ভব নয়। তাহলে হাসান আরিফ কি করছিলেন, ওনার এতে যেটা জোট ছিল ওর মধ্যে ছিলেন আপনার প্রফেসর ইউনুস, তারপরে বিএনপি, এরা দুজন আর্মি মিলিয়ে এটা করছিলেন, যার মধ্যে প্রফেসর ইউনুসকে মেরে দেওয়া হলো, গুপ্ত হত্যা করা হলো। কারা করলো আপনিও জানেন। নাও কাম ব্যাক টু দ্য বাংলাদেশ আর্মি। না, বাংলাদেশ আর্মিতে এই মেজর জিয়া কবে পালালেন জানেন? 2011 রিজন 2011-তে ওখানে একটা কু হচ্ছিল, উনি করেছিলেন কু। অনেক লোক, মানে জিয়াউল, ইয়েস স্যার, মোর দেন 60 পিপল ওয়্যার অ্যারেস্টেড, তার মধ্যে সার্ভিং এন্ড রিটায়ার্ড লোক ছিল 2011-তে। আর এই কার এতে করেছিলেন ইনি করেছিলেন হিফাজত তাহির যে অর্গানাইজেশন ছিল, ওর হয়ে ইনি একটা কু করেছিলেন। কিন্তু 2011-তে শুধু বাংলাদেশে হয়নি, 2012 পাকিস্তান আর্মি তো সেম জিনিস হয়েছিল, ওখানে হেফাজতে তাহিরের নাম এসেছিল, হিজবুত তাহিরের নাম এসেছিল, জানেন? তো এই দুটো জিনিস যদি আপনি মিলিয়ে দেখেন, কি আপনি বুঝতে পারবেন হিজবুত তাহির যে 1953-তে আপনার যার জর্ডানের একজন লোক ওখানে বানালো, এটা বলছেন আমি পলিটিক্যাল ইসলাম আমি প্রিচ করি, ওরা ইনডক্ট্রিনেট করে, ওদের একটাই কি আছে, ইনফিল্ট্রেট ইনটু দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড টেক ওভার দ্যাট, অ্যান্ড একটা খিলাফেট বানিয়ে দাও। ওর মধ্যে ছিলেন মেজর জিয়া। 2011 থেকে 2011 কেন ইম্পর্টেন্ট? 2011 ইম্পর্টেন্ট বিকজ ওসামা বিন লাদেন ওয়াজ কিল্ড ইন 2011 ইন পাকিস্তান, ইন আবাটাবাদ, নিয়ার দ্য ওনার মিলিটারি একাডেমি কাছে একটা মেটিকুলাসলি প্ল্যান্ড অপারেশনে ওসামা বিন লাদেন মরে গিয়ে ওনাকে মেরে দেওয়া হয়েছিল। তারপর এই যে আমাদের মেজর জিয়া ইনডক্ট্রিনেটেড, ইনি ভেবেছিলেন হি ইজ দ্য সোর্ড অফ অনার, হি ওয়াজ দ্য বেস্ট স্টুডেন্ট, অ্যান্ড তারপর মানে এরকম লোক আইটি এক্সপার্ট ওনাকে এত ভালোভাবে বাংলাদেশ আর্মি তুলেছিল যে উনি একটা কু করতে চলেছিলেন, আর ওই কুটা সাকসেস হয়ে যেত 2011, কিন্তু ওটা কোনো কারণে ফেল হলো। আর 2011 থেকে 2024 এসে গেছেন, উনি আবার প্রকাশে এসছেন। একটা ইন্ডিকেটর আছে জিয়াউর ওয়াকুরুজ্জামান, যে একটা আবার বাংলাদেশ আর্মিতে একটা কু হতে চলেছে। এটা মিলিটারি আপনাকে কথা বলে দিই, we don't want disturbance in our neighborhood, we have deep respect for the Bangladesh army। আমাদের বলছি আপনাকে কি আমাদের 17 কোটি আমাদের বাংলাদেশ ভাই বোনদের প্রতি আমাদের অনেক বিশ্বাস আছে, কিন্তু আপনি যা করেছেন 5 আগস্টের পর যতগুলো ব্রিগেডিয়ার নবাব, যতগুলো অফিসারকে আপনি সাসপেন্ড করেছেন, জেলে ঠেলেছেন, ওদের পরিবারকে আপনি যেরকম নষ্ট করেছেন, আপনি ওই জেনারেল জিয়াউর রহমানের গলতিটা করবেন না, ভুল করবেন না। ওইটা ভুল করলে আপনারও সেম কন্ডিশন হবে যেখানে জিয়াউর রহমান 81-এ উনি মারা গেলেন, ওই আর্মি মেরে দিল ওনাকে। আর এই যে এসছেন, প্রকাশে এসছেন, আর ইনি যে স্লোগান দিয়েছেন যে আমরা তো ভাই পুরো খেলাফত বানাবো, আমরা একটা জিনিস বানাবো যার মধ্যে সারিয়াত ল হবে, আপনার কোনো জায়গা হবে না। আর আপনার তো শরীর খারাপ, তো তাই জন্য আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আমরা, কি আপনি সজাগ হন, আপনি ইউ বিল্ড আ ব্রিজেস উইথ দ্য পিপল whom you have thrown out of the Bangladesh or whom you have put behind the bars। এটা খুবই খারাপ, বড় নিঃসন্দেহে একটা বিপদ সংকেত রয়েছে ওয়াকারুজ্জামানের কাছে। এবং মিস্টার আর কে শ্রীবাস্তব, তিনি ভাষ্যকার একজন, তার যে ভাষ্য এবং গবেষণা এবং বিভিন্ন সূত্র থেকে যে প্রাপ্ত খবরগুলো একটা যে ইঙ্গিত দিচ্ছে, সেই অনুমানটা অনেকটা এই ক্ষেত্রে সঠিক। তার কারণ বাংলাদেশে অতীত এরকম ইতিহাস আছে, যখনই কোনো রাজনৈতিক ব্যবস্থা নিয়ে যখন মতানৈক্যে পৌঁছানো যায় না, সেটা একটা উত্তম সুযোগ থাকে বিভিন্ন উচ্চাকাঙ্ক্ষী যারা অফিসার বা যারা অনেকভাবে যারা ইতিমধ্যে ইনডক্ট্রিনেট হয়ে গেছে, তাদের কাছে একটা কু করার। এরকম ইতিহাস কিন্তু বাংলাদেশে হয়েছে, অনেক সময় সফল হয়েছে, বেশিরভাগ সময় ব্যর্থ হয়েছে। ব্যর্থ হলে এটা হয়তো অতটা সারফেসে আসে না,
কিন্তু ইতিহাসটা আর্মি মহলে কিন্তু চাপা থেকে যায়। তার কারণ হচ্ছে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন দেশে তারা একে অপরকে যেরকম অবজার্ভ করছে, তাই যেসব দেশগুলোতে এই ধরনের ঘটনাগুলো ঘটে সেটা কিন্তু বিভিন্ন যারা আর্মির যারা অফিসার যারা রয়েছেন, বিভিন্ন যারা ইন্টেলিজেন্সের যারা রয়েছেন, তারা কিন্তু এই সমস্ত ঘটনাগুলোকে তারা লিপিবদ্ধ করে রাখেন। এই জায়গাগুলো ইঙ্গিত দিচ্ছে। আমিও নিজেও এই সাক্ষাৎকারটা পড়ে ওটা চমকে গিয়েছিলাম। আমি এরপর এক এক করে একটু আসবো। পলিটিক্যাল একটু ইতিহাসের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে বাংলাদেশে গতকাল একটু আপনার কাছে জানিয়ে রাখে, আমি আসব ফিরোজ হোসেনের কাছে। রাজনৈতিক ব্যবস্থা কি আরও কেউ কেউ দ্রুত নির্বাচন চাইছে, বিএনপি নির্বাচন চাইছে, কিন্তু সেই নির্বাচনের ক্ষেত্রে কবে হবে তারা কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করতে পারেনি, বিবৃতির পর বিবৃতি দিচ্ছে। অন্যদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, যাকে অনেকে অবশ্য সেরকম পাত্তা দেন না এখন, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ কিন্তু এককালে এদের যথেষ্ট পরিমাণে উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং আওয়ামী লীগকে এরা যথেষ্ট পরিমাণে শক্তি জুগিয়েছিল। বিগত সরকারের 15টা বছরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তারা কিন্তু একটা বড় সমাবেশ গতকালই করেছে এবং সেই সমাবেশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সোহরাওয়ার্দী ময়দানে তাদের সমাবেশ হয়েছিল বাংলাদেশ কমিউনিস্ট পার্টির, এবং তারা কি বিবৃতি দিয়েছেন একটু আপনাদের কাছে শুনিয়ে দিতে চাই। যুদ্ধের আওয়ামী বয়ান সেটা একটা মিথ্যা বয়ান, সেটা একটা কুৎসিত বয়ান, সেইটাকে ব্যবহার করেছে লুটপাটের জন্য। আমরা আওয়ামী লীগের বয়ানের কবর চাই, কিন্তু সেই কারণে মুক্তিযুদ্ধকে যদি কেউ কবর দিতে আসেন আরেকবার প্রস্তুত হয়ে যান। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। ৭১-এর মুক্তিযুদ্ধের মতো আমরা আবার গর্জে উঠব। সংলাপ ১ সেপ্টেম্বর থেকে বলছিল, কিন্তু এখনো সংলাপ করে নাই। আশা করব আমাদের সাথেও কথা বলেন, আন্দোলনকারী শক্তির সাথে কথা বলেন, কথা বলে যতটুকু ঐক্যমত্য করা যায় কাজ শুরু করেন। কি কি করবেন বলেন, কিন্তু জরুরি কাজ হলো আর এক মুহূর্ত দেরি না করে 15ই জানুয়ারির মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন। সাধারণ সম্পাদক প্রিন্স তিনি বলছেন যে 15ই জানুয়ারির মধ্যে কিন্তু এটা ঘোষণা না দিলে কোথাও একটা জায়গায় শুরুতেই যেটা আর কি বললাম যে আর্মির এই তৎপরতা, হিজবুত তেহারি থেকে শুরু করে ইসলামিক ঐক্য বাংলাদেশ, তাদের যে তৎপরতার সামনে কিন্তু কোথাও একটা জায়গায় হুমকিও দিয়ে রাখলেন সিপিবি বা আরও অনেক শক্তি ওখানে রয়েছে, বাসাদ জাসাদ, যাদের বলছেন যে মিলিটারি ট্রেনিং রয়েছে, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং কিন্তু জমা দিয়ে আসেনি। সুতরাং আগামী সময় এটা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি 20 তারিখ ডোনাল্ড ট্রাম্পের আগে জানুয়ারি মাসে একের পর এক 15ই জানুয়ারি নির্বাচন হওয়াটা কি, আপনি যেহেতু দুই বঙ্গের সাংস্কৃতিক বিভিন্ন কর্মীদের নিয়ে কাজ করেন, দুই বঙ্গ মিলিয়েই আপনার প্রচুর এরকম কাজ রয়েছে, সারা বছর ধরে হয়, কোথাও একটা জায়গায় কি মনে হচ্ছে যে বাংলাদেশের এবার হচ্ছে একটা বড় রকমের রাজপথের সংঘর্ষ জানুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে? আদারওয়াইজ এটা যদি ফেল করে তাহলে কোথাও একটা আর্মি কু, যেটা মিস্টার আর কে শ্রীবাস্তব বলছিলেন, আপনি কি কোথাও একটা মনে করেন যে বাংলাদেশে আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত এই ধরনের লেফট বা হচ্ছে আওয়ামী লীগ, বা অনেক দিন হয়েছে তারা 4 মাস 5 মাস রয়েছে, কোনটাস অবস্থায় রয়েছে, কিন্তু তারা যদি এরপরে না নামতে পারে তাহলে মেনে নিতেই হবে আওয়ামী লীগ পরবর্তী প্রজন্মের কোনো নেতা তৈরি করেনি, শুধু দুর্নীতিগ্রস্ত কিছু লোককে তৈরি করেছে আর বয়ানবাজি করে গেছে। একদমই দেখুন, মৌলবাদীদের তো কোনো সংস্কৃতি নাই। সংস্কৃতি একটাই হচ্ছে ক্ষতি করা, হিংসা বিদ্বেষ ছড়ানো। তো এখন ইউনিট সরকারের আগে মৌলবাদী ছিল, অনেক সংগঠন ছিল। হাসিনা চলে যাওয়ার পর সেগুলো একটু উৎসাহিত হয়েছে এবং ইউনিট সরকারের উচিত এখন যে ধরনের বাংলাদেশে মানুষের মধ্যে যে চাওয়া পাওয়া যেটা বেড়েছে, সেটা হচ্ছে নির্বাচনে প্রত্যেকটা দলকে, এমনকি আওয়ামী লীগকেও সুষ্ঠুভাবে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া। কারণ এই না যে আওয়ামী লীগে হাসিনা চলে গেল মানে আওয়ামী লীগের কোনো সমর্থক নাই।
আওয়ামী লীগকে সুযোগ দেওয়া এবং নির্বাচনটা দ্রুত করা, একটা সিদ্ধান্ত নেওয়া। নাহলে যেটা আমাদের বলছিলেন বাস্তববাবু, যে ও দেশের সেনাপ্রধান আওয়ামী লীগের খালেদার সঙ্গে তারা একটা বৈঠক করেছে, তাদের সঙ্গে দুবার বৈঠক হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। তো সেখানে তো একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ওয়াকার যদি মানে তার সেনাপ্রধান থেকে মানে রাজনৈতিক সত্তা শুরু করে, তাহলে সে ভুল করবে। সেটা মানে তার অতীত ইতিহাস ঘাঁটা দরকার একটা সেনাপ্রধানের। আর ইউনূসের খুব জরুরি যে এটাকে, যেটা ইউনূস সরকার বারবার বলছে যে এই বছরের শেষে অথবা 26-এর মধ্যে ভোট নির্বাচন, তাহলে মনে হয় দেশটা সুস্থ থাকবে না। তাকে যেভাবে চারিদিক ধরে ঘিরে ধরেছে, ইউনূসের এখন মনে হচ্ছে যেন কোনো ভূমিকাই নাই, ওকে অন্যরা সব পরিচালনা করছে। কারণ খুব শীঘ্রই নির্বাচন ঘোষণা করা, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, কথা বলা, বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকা, এখন দেশকে ওদের যে দেশের যে উন্নয়ন, এই যে অনেক ক্ষেত্রে আমরা ফিরোজ হোসেন শুনতে পাচ্ছি, যেমন সিপিবির কেউ বললেন, গণ অধিকার এরা বলছেন নির্বাচন চাইছে, কিন্তু কোথাও এই চাইছে, সমাবেশও হচ্ছে, কিন্তু তারপর একটা কোথাও গুটিয়ে যাচ্ছে। কোথাও আমরা শুরুতে একটা ছবি দেখালাম, এই যে অস্ত্র হাতে এরকম এই যে মিছিল, এইটা কিন্তু গুটিয়ে যাবে। নাহলে এই কথাটা কেন বলছেন ওরকম বর্ষিয়ান একজন বাংলাদেশের সিপিবির নেতা, যে আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দিইনি, মানে ওনারা চাইছেন, অতিষ্ঠ হচ্ছেন, কিন্তু নেমে উঠতে পারছেন না। এটাই আজকের বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। হ্যাঁ, এটাই বাস্তব পরিস্থিতি। কারণ আমাদেরও একটা দেখতে হবে যে আমরা 1971 সাল থেকে যে দেশটাকে বন্ধু রাষ্ট্র ভেবে আসছি, হঠাৎ করে তারা খানিকটা ভারতের বিরুদ্ধে মাথাচাড়া দিচ্ছে কেন, কথা বলার সাহস পাচ্ছে কেন? একটাই সেটা হচ্ছে চীন পাকিস্তানকে হস্তগত করেছে, শ্রীলঙ্কাকে করেছে। ঠিক অনুরূপভাবে আমাদের বিদেশ মন্ত্রক সূত্রে যেটা জানতে পারছি আমরা, যে ঠিক অনুরূপভাবে বাংলাদেশকে ওরা করায়ত্ত করতে চাইছে, এবং সেই সাহসে ওরা বলছে যে 4 দিনে আমরা কলকাতা জয় করে নেব। মানে আমরা যে 4 ঘন্টায় জয় করে নেব গোটা দেশটা, সেটা ওদের ধারণা নাই। ওরা বলছে 4 দিনে। ওদের ধারণাটা পরিষ্কার করা দরকার যে ভারতবর্ষ মানে পশ্চিমবাংলা নয়, এটা ওদের মানে এইটা বুঝতে পারছি। এই ধারণাটা ঠিক বাংলাদেশে বসে আন্দাজ করা যায় না। আমি একটু আসবো, দুজন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আজকে দূরভাষের মাধ্যমে। রয়েছেন ইউনুস আলী মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ, বলুন ইউনুস আলী। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আপনারা দীর্ঘ সময় বাংলাদেশ নিয়ে যে আলোচনাটা করতেন, সে আলোচনার যে মূল্যায়নটা যথার্থভাবে আমরা জনতা পাচ্ছি না, কারণ একটা বহুমুখী চর্চা হচ্ছে এবং বহুমুখী ঘটনা বাংলাদেশে ঘটছে, ফলে নির্ণয় করাটা বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি বলতে চাই যে এই যে ভদ্রলোক মূল দায়িত্বে আছে, একটি নির্বাচিত তার যে সহকারী যারা আছে, এটাকে নির্বাচিত জনমতের মত প্রতিফলিত হয়েছে। এই যে লম্ফজম্প করছে, পাকিস্তানের সঙ্গে সংযোগ স্থাপন করে, এই সমস্ত লোক আজকে কি সত্যিকারের সম্মানের জায়গায় থাকতে পারে? অবৈধ একটা ক্ষমতা দখল করে আছে। এর যে একটা জগৎ বিখ্যাত লোক নাম বলে, কিন্তু আদতে হচ্ছে একটা ফালতু লোক, সুদখোর লোক, এর চরিত্র বলতে কিছু নাই। আর একটা লোক হচ্ছে যে বাংলাদেশের যে সেনাপ্রধান, এই সেনাপ্রধান হচ্ছে সবকিছুর মূলে হচ্ছে হোতা, বাংলাদেশকে নির্বিচ্ছিন্ন করে দিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা বিপদগামী করে এমন ভাবে দুরবস্থায় ফেলে দিয়েছে, খাওয়া পাওয়ার বন্দোবস্ত আজকে বন্ধ হয়ে যাচ্ছে। ধন্যবাদ ইউনুস আলী। ইউনুস আলী যেটা বলছেন সেটার মধ্যে ঠিক কথা, একটা অবৈধ সরকার, একে উৎখাত করাটা দরকার, মানুষ হয়তো চাইছেন, কিন্তু সেনাবাহিনীর একটা প্রচ্ছন্ন সমর্থন, অর্থাৎ ওয়াকারুজ্জামান, আমরা প্রথম থেকে এই যে চরিত্র ওয়াকারুজ্জামানের, সেটা কিন্তু দেখা গেছে অনেক ভরসা করে হয়তো শেখ হাসিনা তাকে বসিয়েছিলেন, কিন্তু এটাই ইতিহাসের নিয়তি হয় যে ভাবিয়া করিয়াও কাজ, করিয়া ভাবিও না। তিনি ভেবেছিলেন আত্মীয়তার সম্পর্ক রয়েছে, হয়তো কোথা থেকে তার একটা সুবিধা হতে পারে, কিন্তু চরম অসুবিধার মধ্যে ফেলে শেখ হাসিনাকে শেষমেশ দেশত্যাগ হয়েছে। তারপর রীতিমতো কাঁধে চেপে বসেছিল ওয়াকারুজ্জামান। এখন তিনি কাঁধ থেকে আদৌ নামাতে পারবেন কিনা সেই শক্তিগুলোকে, এটা একটা বিগ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হুড়মুড়িয়ে
তিনি ভেঙে পড়বেন কিনা, তার কারণ প্রচণ্ড চাপের মধ্যে যে রয়েছেন ওয়াকারুজ্জামান, সেটা দিনের মধ্যে পরিষ্কার হচ্ছে। আরও একজন রয়েছেন সৌরভ পাল। হ্যাঁ বলুন, বাগনান থেকে দ্রুত। হ্যালো, নমস্কার, আমি বাগনান থেকে সৌরভ পাল বলছি। হ্যাঁ বলুন। আমি কয়েকদিন ধরে, গত মাস ধরে, এক মাস ধরে বাংলাদেশের মিডিয়াটা লক্ষ্য রাখছিলাম, প্রথম আলো বা আয়াতি মিডিয়া। সেখানে দেখছি ওখানকার জনগণের, বিশেষ করে রিক্সাওয়ালা বা যারা বাজারে যাচ্ছে, তারা বর্তমান যে প্রশাসন তাদের বিরুদ্ধে প্রচন্ড পরিমাণে ক্ষোভ দেখাচ্ছে। তারা বলছে বর্তমানে তাদের গাড়ি চালানো কষ্ট হচ্ছে, আর আগের যে চাঁদা দিতে হতো তার থেকেও বেশি নাকি চাঁদা দিতে হচ্ছে। এবং বেশ, বিশেষ করে ওখানকার যে বর্তমান যে উপদেষ্টা, তাদের বিরুদ্ধে ব্যাপকভাবে ক্ষোভ প্রকাশ করছে। আর ওখানকার যে উপদেষ্টারা, তারা নাকি দিনে 3-4 বার করে হেলিকপ্টারে চড়ে এদিক ওদিক যাচ্ছে। এই নিয়ে ওখানকার জনগণের ব্যাপক ক্ষোভ। এই বিষয়ে যদি কিছু বলেন। আর বেশ, ধন্যবাদ। আপনি ঠিকই বলছেন। নিঃসন্দেহে বাংলাদেশ নিয়ে একটা উৎসাহ তৈরি হচ্ছে এই বঙ্গে। কিন্তু যেটা ফিরোজ হোসেন বললেন খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশের বহু মানুষ রয়েছেন, তারা চিকিৎসা করতে অনেকে আসেন, কলকাতা শহরে বিভিন্ন নির্দিষ্ট পয়েন্টগুলোতে যান, কোথাও যান, কিন্তু ভারতবর্ষের এই যে ব্যাপকত্ব বা বিশালত্ব, সেটাকে না বুঝে একটা অদ্ভুত বিদ্বেষী আচরণ, এই রকম পরিস্থিতি কিন্তু মগজদোলাইয়ের মাধ্যমে হয়। দীর্ঘ মগজদোলাই হতে হতে একটা ভারত বিদ্বেষী অবস্থান তৈরি হয়েছে এবং রাস্তাঘাটে তার প্রদর্শন দেখা যাচ্ছে। আমি অবশ্যই আপনাদেরকে শোনাবো। আচ্ছা, একসময় শেখ হাসিনার চরম বিরোধিতা করেছে একটি দল, বিরাট শক্তি নয়, কিন্তু যখন প্রথম 2017 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, সেই ছাত্র সমাজ সেদিনও কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনটাকে তারা প্রথম শুরু করেছিলেন, তারপর গিয়ে একটা সময় আটকে যায়, যা আবার 2024 সালে ফেরত আসে। কতগুলো সময় মহড়া চলেছে। তারা কেন আজকে বলছে যে তবু তো আগের সময় কথা বলা যেত, কিন্তু এখন বলা যাচ্ছে না? কারা তারা, কারা এটা বলছে, সেটা দেখাবো। তবে একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।